মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় কাঠামো চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই মহাপ্রাচীর নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ধাপে ধাপে উন্মোচন করব এই বিশাল কাঠামোর পেছনের মিথ এবং এর চমকে দেয়া প্রকৃত বাস্তবতা। চলুন শুরু করা যাক। একটা খুব জনপ্রিয় কথা প্রচলিত আছে যে মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায়, কিন্তু আসলে কি তাই? নাসার নভোচারীরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর মূল কারণ হল এই প্রাচীর তৈরিতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে তার রং চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে এমন দারুণভাবে মিশে থাকে যে মহাকাশ থেকে একে আলাদা করেছে না একেবারেই যায় না। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব পাথরের ড্র্যাগনের মিথ বা কিংবদন্তি সম্পর্কে। চীনা লোককথায় দারুণ একটা গল্প আছে। বলা হয় হাজার হাজার বছর আগে এক বিশাল উড়ন্ত ড্র্যাগন এসে এই প্রাচীর তৈরির পথটা ঠিক করে দিয়েছিল, আর শ্রমিকরা নাকি শুধু সেই ড্র্যাগনের রেখে যাওয়া পায়ের ছাপ ধরেই এই দেয়াল তুলেছিল। আসলে চীনা সংস্কৃতিতে ড্র্যাগন হল শক্তি আর সুরক্ষার প্রতীক। তাই নিজেদের সুরক্ষার জন্য তৈরি এমন একটা বিশাল প্রাচীরকে ড্র্যাগনের সাথে তুলনা করাটা সেই সময়কার মানুষের বিশ্বাস আর চাহিদার সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। ২১,১৯৬ কিলোমিটার সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করি আমরা। এত বিশাল এই মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু একটানা কোনো সোজা দেয়াল নয়, বরং এটা হলো অসংখ্য ছোট বড় প্রাচীরের খণ্ড আর পরিখার এক বিশাল জাল, যা একে অপরের সাথে সমান্তরালে বা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আসা যাক এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে স্থানীয় ভূখণ্ডকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছিল। প্রাচীরের নির্মাতারা শুধু ইট পাথর গেথেই ক্ষান্ত হননি, তারা প্রকৃতির ভয়ঙ্কর রূপটাকেই নিজেদের প্রতিরক্ষার কাজে লাগিয়েছিলেন। বরফে ঢাকা রুক্ষ মরুভূমি, খাড়া আর দুর্গম পর্বতশৃঙ্গ, ঘন জঙ্গল থেকে শুরু করে নদী এবং সমুদ্রের উপকূল, প্রকৃতির এই দুর্গম বাধাগুলোর সাথে দেয়ালকে এমন নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয়েছিল যে ভৌগোলিক অবস্থান নিজেই একটা অভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে শত্রুদের পক্ষে এই পথ পার হওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। কিন্তু কেন এই প্রাচীর নির্মাণের এত বড় একটা উদ্যোগ নেওয়া হলো? মূলত একদিকে ছিল জিয়াংনু এবং মঙ্গলদের মতো যাযাবর উপজাতিরা। তাদের বাসভূমিতে সম্পদের অভাব থাকায় তারা প্রায়ই হামলা চালাত। আর অন্যদিকে ছিল চীনের স্থায়ী এবং অত্যন্ত সমৃদ্ধ কৃষিপ্রধান প্রদেশগুলো। এই সম্পদের খোঁজে আসা যাযাবরদের আক্রমণ চিরতরে ঠেকানোর জন্যই মূলত এমন একটা দুর্গম সীমানা প্রাচীর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মহাপ্রাচীরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল এর স্টিকি রাইস ইঞ্জিনিয়ারিং। চলুন এটা একটু বিস্তারিত জানা যাক। মিং রাজবংশের আমলে এই দেয়ালটাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শক্তিশালী করা হয়েছিল। কাজটা হতো কয়েকটি ধাপে। প্রথমেই গ্র্যানাইট পাথরের একটা অত্যন্ত মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা হতো। এরপর তার ওপর স্তরে স্তরে বসানো হতো বিশাল আকারের পোড়া মাটির ইট। এগুলো এতই বড় ছিল যে আজকের সাধারণ ইটের তুলনায় আকারে প্রায় ৪ গুণ। আর সবশেষে এই বিশাল ইটগুলোকে একে অপরের সাথে একেবারে আঠার মতো গেঁথে রাখার জন্য ব্যবহার করা হতো এক অভাবনীয় কৌশল। প্রথম দিকের শতকগুলোতে মাটি, কাঠ বা আলগা পাথর দিয়ে সাধারণ গাঁথনি তৈরি হলেও পরে যে মিশ্রণটি ব্যবহার করা হয় তা ছিল রীতিমতো ইতিহাস বদলে দেওয়ার মতো এক উদ্ভাবন। চুন আর আঠালো চালের জল দিয়ে তৈরি করা হয় এক অনন্য মিশ্রণ। এই স্টিকি রাইস মর্টার বা আঠালো চালের মিশ্রণ এতটাই শক্তিশালী ছিল যে এর কারণেই হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও মহাপ্রাচীর আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এটা সত্যিই এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং। ৫০ বিলিয়ন মানে ৫,০০০ কোটি অনুমান করা হয় পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় এতগুলো ইট ব্যবহার করা হয়েছিল। একটু ভাবলেই মাথা ঘুরে যায়, তাই না? এই বিশাল পরিমাণ ইটকে জোড়া লাগাতে ঠিক কত কোটি টন চুন আর চালের গুঁড়োর মিশ্রণ লেগেছিল তা কল্পনারও বাইরে। এটা মানুষের অকল্পনীয় এক পরিশ্রম আর অধ্যাবসায়ের প্রমাণ। এবার আমরা দেখে নেব এই প্রাচীরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগুলো ঠিক কেমন ছিল। প্রাচীরের সামরিক নকশাটা ছিল একেবারে নিখুঁত। গড়ে ২৩ ফুট উচ্চতার কারণে শত্রুদের পক্ষে দেয়াল টপকানো খুব একটা সহজ ব্যাপার ছিল না। কিন্তু সবচেয়ে দারুণ কৌশল ছিল এর ২১ ফুট প্রস্থ। এতটাই চওড়া ছিল এই দেয়াল যে এর ওপর দিয়েই একসাথে ১০ জন পদাতিক সেনা অথবা ৫ জন অশ্বারোহী দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে গিয়ে শত্রুর মোকাবেলা করতে পারত। আর প্রতি ১০০ মিটার অন্তর থাকা ওয়াচ টাওয়ারগুলো নিশ্চিত করত ২৪ ঘণ্টার কড়া নজরদারি। বিপদ এলে তারা যোগাযোগ করত কিভাবে? পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় ২৫,০০০ ওয়াচ টাওয়ার ছিল। দিনের শত্রুর দেখা মিললে রঙিন পতাকা ওড়ানো হতো বা খুব জোরে ঘণ্টা বাজানো হতো, আর রাতে জ্বালানো হতো বিশাল আকারের আগুন।
এর ফলে এক প্রান্তের বিপদের খবর চোখের নিমেষে কয়েকশো মাইল দূরের অন্য প্রান্তে পৌঁছে যেত। একেবারে নিখুঁত একটা যোগাযোগ ব্যবস্থা। চমক কিন্তু এখানেই শেষ নয়, শুধু দেয়ালের ওপরেই নয়, ভেতরেও ছিল প্রতিরক্ষার দারুণ সব গোপন স্তর। দেয়ালের নিচে ছিল গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যেখান দিয়ে সৈন্যরা লুকিয়ে যাতায়াত করতে পারত। শত্রুর দিকে তীর বা শেল ছড়ার জন্য ছিল বিশেষ সব ছিদ্র ও গর্ত। সবচেয়ে অবাক করা তথ্য হল, আজ পর্যন্ত এর অনেক গোপন সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার খোদ চীন সরকারের কাছেও অনাবিষ্কৃত রয়ে গেছে। এতক্ষণ আমরা এর গৌরবময় দিকগুলো জানলাম, কিন্তু এবার আমাদের তাকাতে হবে এর অত্যন্ত মর্মান্তিক মানবিক মূল্যের দিকে। 5 লক্ষ। এটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়। মহাপ্রাচীর নির্মাণের শুরুর দিককার পর্যায়গুলোতেই যে পরিমাণ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এটা তারই একটা আনুমানিক হিসেব। আর ঠিক এই অমানবিক কারণেই স্থানীয় লোকেরা এই প্রাচীরকে অত্যন্ত ভয়ঙ্কর একটা নামে ডাকে, বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। যারা কাজ করতে করতে মারা যেতেন, সময়ের অভাবে তাদের মৃতদেহগুলো সরানোর সুযোগটুকুও দেয়া হতো না। অগণিত মৃতদেহ এই দেয়ালের ভিত্তির নিচে বা আশেপাশে সমাহিত করা হয়েছিল। প্রায় 2000 বছর ধরে চলা এই নির্মাণ কাজে 20 লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। কৃষকদের জোর করে ধরে আনা হতো, ব্যবহার করা হতো যুদ্ধবন্দী আর অপরাধীদের। প্রতিদিন টানা 16 থেকে 18 ঘণ্টা অমানুষিক পরিশ্রম, হিমাঙ্কের নিচে কনকনে ঠান্ডা আর খাবারের চরম অভাব, সব মিলিয়ে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে। অনেকেই পাহাড়ের খাদে পড়ে মারা যেতেন, আর অনেকেই জীবনে আর কখনোই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেননি। শেষ ভাগে এসে আমরা বিশ্লেষণ করব, এই প্রাচীর কি আসলেই একটা অভেদ্য দেয়াল ছিল, নাকি কেবলই একটা মনস্তাত্ত্বিক অস্ত্র। এত বিশাল, এত মজবুত হওয়া সত্ত্বেও ইতিহাস কিন্তু বলছে অন্য কথা। এই প্রাচীর বহুবার শত্রুদের আটকাতে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে খুদ চেঙ্গিস খানই দেওয়াল পার হয়ে চীনে ঢুকে পড়েছিলেন। 1550 সালেও মঙ্গোলরা এই প্রতিরক্ষা ভেদ করে। এমনকি 1644 সালে মাঞ্চুরা এই প্রাচীর অতিক্রম করেই চীন দখল করে নেয়, যার ফলে পতন ঘটে মিং রাজবংশের। অর্থাৎ নাছোড়বন্দা আক্রমণকারীদের শারীরিকভাবে রুখে দেওয়ার ক্ষেত্রে মহাপ্রাচীর সবসময় কিন্তু সফল হয়নি। তবে হ্যাঁ, এর সামরিক প্রাসঙ্গিকতা একেবারে ফুরিয়ে যায়নি। বিংশ শতাব্দীতে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও চীনার সামরিক বাহিনী এই প্রাচীরের দুর্গম এবং উঁচু নিচু ভূখণ্ডকে দারুণভাবে ব্যবহার করেছিল। আক্রমণকারী জাপানি বাহিনীর বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করতে তারা সৈন্যদের এই প্রাচীরেই প্রশিক্ষণ দিয়েছিল। আর আজকের দিনে এই প্রাচীরের পরিচিতি সম্পূর্ণ আলাদা। প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ দূরদূরান্ত থেকে এই প্রাচীর দেখতে আসেন। আজ এটা আর কোনো সীমানা প্রাচীর হিসেবে দাঁড়িয়ে নেই, বরং এটা হয়ে উঠেছে মানুষের অদম্য আকাঙ্ক্ষা, ক্ষমতা আর জেদের এক চূড়ান্ত প্রতীক। সবশেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। মহাপ্রাচীর কি সত্যি বাইরের শত্রুদের দূরে রাখার জন্য একটা নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, নাকি এটা ছিল তৎকালীন চীনা সাম্রাজ্যের নিজস্ব ক্ষমতা, ভয় আর অহংকারকে নিজেদের ভেতরেই আটকে রাখার একটা বিশাল মনস্তাত্ত্বিক অস্ত্র? ইতিহাসের সবচেয়ে বিশাল এই নির্মাণ নিয়ে এই প্রশ্নটাই আজ আমাদের ভাবনার খোরাক হয়ে থাকল। আমাদের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।